এনার্জি বা পরিষ্কার জ্বালানি কি পরিবেশ নিয়ে নিছকই নতুন একটা শব্দ? নমস্কার, আমি দেবী সাহা, ইকো ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্বের জ্বালানির ব্যবহার বাড়ছে, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়লেও তা দিয়ে আমাদের জ্বালানির চাহিদা পুরোপুরিভাবে মেটানো সম্ভব হচ্ছে না। এর কারণ কি এবং কিভাবে এই পরিস্থিতির আমরা বদল ঘটাতে পারি তা নিয়েই কথা বলবো ইকো ইন্ডিয়ার আজকের পর্বে। থাকছে চেন্নাইয়ের বাড়িগুলিকে পরিবেশ বান্ধব করার মাধ্যমে কিভাবে জ্বালানি ও জল সাশ্রয়ী করে তুলছেন একজন স্থপতি, এবং পুরনো সোলার প্যানেল থেকে কি করে সিলিকন ও সিলভার সংগ্রহ করছে জার্মানি। এই প্রক্রিয়া কি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে? তবে শুরুতে যাওয়া যাক তামিলনাড়ুতে। ভারতে নবায়নযোগ্য শক্তিতে পথপ্রদর্শকের ভূমিকায় রয়েছে এই রাজ্য, যার সূচনা হয়েছিল 1986 সালে। অনুকূল বাতাসকে কাজে লাগিয়ে বছরে যথেষ্ট পরিমাণ শক্তির উৎপাদন করে তামিলনাড়ু। এশিয়ার সবথেকে বড় বায়ুশক্তি কেন্দ্রটি অবস্থিত এই রাজ্যতেই। ভারতে বছরে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে যত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তার 25% যোগান দেয় তামিলনাড়ু। কিন্তু এই ব্যবস্থা শুরু হয়েছিল কিভাবে, এবং শুনতে যতটা সহজ লাগছে ততটাই কি সহজ এই যাত্রা, আর কতটা সমস্যা মুক্ত এই ব্যবস্থা? পর্যাপ্ত সূর্যালোক ও নিয়মিত বাতাস দুই রয়েছে তামিলনাড়ুতে। ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে নেতৃত্ব দিতে এই রাজ্য দুটিকেই কাজে লাগিয়েছে। একটি প্রধান উদ্যোগ হল মুখ্যমন্ত্রীর সৌরচালিত সবুজ আবাস যোজনা। এর লক্ষ্য কম আয়ের পরিবারগুলিকে সৌর প্যানেল দিয়ে শক্তির জন্য স্বাবলম্বী করা। তামিলনাড়ুতে দশকের পর দশক ধরে ক্রমাগত বিদ্যুতের সমস্যা চলছে। গ্রামাঞ্চলে মাঝে মধ্যেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। কয়লার ঘাটতি, উৎপাদন ক্ষমতা বাড়াতে না পারা এবং গ্রিড ব্যবস্থাপনার সমস্যা এই পরিস্থিতির জন্য দায়ী। কখন বিদ্যুৎ পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তায় থাকলেও মানুষ তার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের কাজকর্মের পরিকল্পনা করেন। কখনো দিনে 5 ঘন্টা বিদ্যুৎ থাকে না, বৃষ্টির সময় তা আরো দীর্ঘ হয়। রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। সম্প্রতি সরকার গ্রামের জন্য নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুতায়নের দিকে জোর দিয়েছে। এর ফলে নিরবচ্ছিন্ন শক্তির যোগান থাকবে। কিন্তু এতে স্থানীয়রা কতটা স্বনির্ভর হচ্ছেন, প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে তা খতিয়ে দেখতে চাই আমি। এজন্য এসেছি চেন্নাই থেকে 250 কিলোমিটার দূরে ওদন্তুরাইতে। স্বনির্ভর আদর্শ গ্রাম হিসেবে এটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কিন্তু অবহেলার কারণে নবায়নযোগ্য শক্তি ব্যবস্থা ভেঙে পড়েছে। 1 দশক পরে এসে তা অর্থনৈতিকভাবে লাভজনক নয় এবং এখানকার একটি বাড়িও শক্তির ক্ষেত্রে স্বনির্ভর নয়। আমি ষণমুগমের সাথে দেখা করি। তিনি 10 বছর পঞ্চায়েত প্রধানের দায়িত্বে ছিলেন। পরের 10 বছর প্রধানের ভূমিকায় থাকা নিজের স্ত্রীকে তিনি দায়িত্ব পালনে সাহায্য করেন। নবায়নযোগ্য শক্তির মাধ্যমে শক্তির ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার এই পরিকল্পনা তারই ভাবনা ছিল। তিনি গ্রামের মানুষের জন্য সেচ, রাস্তায় আলো ও পানীয় জলের ব্যবস্থা করেন, যার জন্য গ্রামের বিদ্যুতের খরচ বাড়ে এবং পঞ্চায়েতের দ্বিগুণ অর্থ খরচ হয়। তাই তিনি শক্তির বিকল্প উৎস খুঁজছিলেন। 2001 সালে আমরা সড়কে সৌরচালিত লাইট বসাই, ফলে বিদ্যুতের ব্যবহার 5% কয়েক বছর বিদ্যুতের 50% পর্যন্ত আসতো বায়োমাস গ্যাসিফায়ার থেকে। আমরা বায়ুচালিত টারবাইনের মতো শক্তিশালী বিকল্প নিয়ে আসি। এরপর আসে সৌর প্যানেলযুক্ত সবুজ আবাস। এর ফলে আমরা শক্তির ক্ষেত্রে স্বনির্ভর হই। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হয়। উৎপন্ন শক্তি ব্যাটারিতে সঞ্চয়ের মাধ্যমে বাড়িতে বিদ্যুতের চাহিদা মেটানো হয়। সরকারের নির্মিত সেই বাড়িতে ওঠার প্রথম দিনের অনুভূতি এখনো মনে আছে 56 বছরের দেবী আনন্দের। কিন্তু তারপর তা বন্ধ হয়ে যায়। আমরা ব্যাটারি সারানোর চেষ্টা করি, এমনকি নির্মাণকারী সংস্থাকে ডেকে এনে দেখাই, কিন্তু কিছুতেই কাজ হয় না। আমি বর্তমান পঞ্চায়েত প্রধানের কাছে অবস্থা বোঝার জন্য গিয়েছিলাম। তাহলে মানুষ কি সৌর বিদ্যুতের উপর নির্ভর করতে পেরেছিলেন? বছরের পর বছর ধরে সরকার মানুষকে বিনামূল্যে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন দিয়েছে। তাই বিদ্যুতের চাহিদা বেড়ে গিয়েছে। এত কিছু চালানোর ক্ষমতা প্যানেলের নেই, তাই মানুষ গ্রিডের বিদ্যুতের উপরই সৌর প্যানেল ও ব্যাটারি নিয়ে কোনো অভিযোগ আছে কিনা তা জানতে সরকার নির্ধারিত মেরামতকারীদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। People complained that
2 বছরের মধ্যে ব্যাটারি স্টোরেজ সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন মানুষ। টেকনিশিয়ান ও কর্মকর্তাদের মতে এর প্রথম কারণ সরকারের পরিকল্পনায় যথাযথ রক্ষণাবেক্ষণের বিষয়টি ছিল না। দ্বিতীয়ত রক্ষণাবেক্ষণ বা ধারণ ক্ষমতার ব্যাপারে স্থানীয়দের শিক্ষা দেওয়া হয়নি। তৃতীয়ত ছবি তোলার কাজ ছেড়ে ফেলার পরে শক্তির চাহিদা ও ব্যবহার সংক্রান্ত কোনো খোঁজ রাখা হয়নি। বাসিন্দাদের ব্যবহৃত নতুন নতুন যন্ত্রের জন্য বিদ্যুতের চাহিদা পূরণ সৌর প্যানেল দিয়ে সম্ভব ছিল না। সৌর প্যানেল উন্নত করা বা ব্যাটারির স্টোরেজ বাড়ানোর জন্য প্রয়োজনীয় বিনিয়োগের সামর্থ্য নিজেদের ছিল না বলে জানিয়েছেন তারা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবসা বৃদ্ধিতে সহায়ক। কৃষকেরা আধুনিক সেচ ব্যবস্থা ব্যবহার করতে পারেন, বেশি সময় দোকান খোলা রাখা যায়, শিক্ষাক্ষেত্রেও সুবিধা হয়। গ্রামবাসীরা আশা করেছিলেন এটি অর্থনৈতিক উন্নতি বয়ে আনবে, কিন্তু সেই বিদ্যুৎ নির্ভরযোগ্য না হওয়ায় উল্টো উন্নয়নে ব্যাঘাত ঘটিয়েছে। এখানে অনেকেই দিনমজুর। বছরের পর বছর ধরে এখানে কোনো অর্থনৈতিক উন্নয়ন হয়নি। শানমুগামের মতে কেউ যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারলে গ্রিডের ওপর তার নির্ভর করার কোনো প্রয়োজন নেই, আর এভাবেই কয়লা চালিত শক্তি কেন্দ্রের উপর নির্ভরশীলতা কমবে। তামিলনাড়ুর বিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে রাজনীতিও ওতপ্রোতভাবে জড়িত। বিদ্যুৎ ঘাটতি ও দেনার দায়ে ধুঁকতে থাকা বিদ্যুৎ বিভাগ রাজনৈতিক টানাপোড়েনের সাথে যুক্ত। সমস্ত রাজনৈতিক দলই ভোটের স্বার্থে বিনামূল্যে 100 ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা বলে। তাতে বিদ্যুৎ বিভাগের উপর বড় মাপের আর্থিক চাপ পড়ে। এই বিষয়ের গবেষক হরি মনে করেন অনেকেরই ভর্তুকির কোনো প্রয়োজন নেই, বিষয়টি তাই পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। আমি একে বিনামূল্যে বিদ্যুৎ বলতে রাজি নই, বরং ভর্তুকিপ্রাপ্ত বিদ্যুৎ বলা উচিত। এই খরচ বন্টন সংস্থাগুলো হয় লোকসানের মাধ্যমে বহন করে, নয়তো অন্য গ্রাহকদের উপর বাড়তি মূল্য বসিয়ে ভর্তুকি দেয়। আমার মনে হয় যাদের দরকার তাদেরকে এটা দেওয়া উচিত। অবসরপ্রাপ্ত প্রকৌশলী গান্ধীর মতে বিদ্যুৎ ব্যবস্থার পরিবেশ বান্ধব রূপান্তরের জন্য সরকারের উচিত চাহিদা কমানোর দিকে নজর দেওয়া। একটি শপিং মলে বছরে 3.5 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, যা 10টি গয়নার দোকানগুলি প্রতিদিন রাত 11টা পর্যন্ত খোলা রাখার কি দরকার? তাদের কাছে পয়সা আছে বলেই কি সমস্ত শক্তির অধিকার কেবল তাদের? এমন হলে পরিবেশকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু উচ্চপদস্থ আধিকারিকদের সাথে দেখা করতে পারিনি। আমি অনেকবার ফোন করলেও কোনো উত্তর পাইনি। 2030 নাগাদ রাজ্যে বিদ্যুতের ব্যবহার 50% বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর অর্ধেক পুনর্নবীকরণযোগ্য শক্তি দিয়ে মেটাতে চায় রাজ্য। তামিলনাড়ু এক্ষেত্রে অগ্রণী, কিন্তু একে আরও টেকসই করতে প্রথমত রাজ্যের সৌর ও বায়ু শক্তিকে গ্রিডে সংযুক্ত করতে হবে। দ্বিতীয়ত ভর্তুকি পুনর্মূল্যায়নের মাধ্যমে যাদের প্রয়োজন শুধু তাদেরকেই দিতে হবে। তৃতীয়ত শহরে ছাদ সৌর প্যানেল, ক্ষুদ্র গ্রিড এবং গ্রামে আঞ্চলিক সৌর প্রকল্পে উৎসাহ দেওয়া প্রয়োজন, যাতে ব্যাটারির মতো ব্যয়বহুল ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমানো যায়। সবশেষে স্থানীয়দের যুক্ত করার মাধ্যমে তাদের মালিকানার বোধ তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। তামিলনাড়ুর পুনর্নবীকরণযোগ্য শক্তির কাহিনী গোটা বিশ্বের জন্য একটি সতর্কবার্তা, যা উন্নত পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের গুরুত্বের কথা বলে। তবে এই খাতকে পরিবেশ বান্ধব করতে রাজ্যের অঙ্গীকার অনুপ্রেরণাদায়ক। এই বিষয়ে নতুন পরিকল্পনার জন্য তাদের রয়েছে আলাদা বিভাগ। এখানকার ভবিষ্যৎ তাই উজ্জ্বল সবুজই বলে মনে হয়। বায়ু শক্তি থেকে এবার চলুন নজর ফেরানো যাক সৌর শক্তির দিকে। বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা মেটানোর জন্য এখন সৌরশক্তিকে একটি সবুজ এবং টেকসই সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু এত পরিমাণ সৌর প্যানেল পুরনো হয়ে পড়লে তার পরিণাম কি হবে? ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির তথ্য বলছে 2050 সালের মধ্যে পুরনো সৌর প্যানেলের বর্জ্যের পরিমাণ গিয়ে দাঁড়াবে 7,80,00,000 টনে। এই বিশাল বর্জ্যকে কোনোভাবে কি কাজে লাগানো যেতে পারে? চলুন যাওয়া যাক জার্মানির উত্তরে, যেখানে এর সমাধান খোঁজার চেষ্টা করছে একটি সৌর ফার্ম। একের পর এক আরো বড় সৌর প্রকল্প গড়ে উঠছে, কিন্তু বয়স হলে বা ভেঙে গেলে আলোক তড়িৎ কোষের কার্যকারিতা কমে যায়। উত্তর জার্মানির এই সৌর প্রকল্পে যেমন হয়েছে, এটি মাত্র 14 বছর পুরনো। তড়িৎ কোষগুলি একেবারে ভেঙে গেছে, ঠিকমতো বসানো হয়নি। পুরনো 1600টি সৌর প্যানেল বদলাতে হবে। চালনাকারীরা এগুলো বিদেশে পুনর্চক্রায়ন বা রিসাইক্লিং এর জন্য পাঠাতে পারতেন, কিন্তু তারা
Wir haben uns hier einen Entsorger in Deutschland ausgesucht, nicht weit von hier, also Münster ist gut 1,5 Stunden Autofahrt oder LKW-Fahrt, sodass wir auch nicht durch die ganze Welt fahren müssen. পশ্চিম জার্মানির মুনস্টার শহরের বর্জ্য বিশেষজ্ঞরা আনন্দিত, কারণ সৌর প্রকল্প চালনাকারী এমন আরও সংস্থা স্থানীয় রিসাইক্লারদের উপর ভরসা রাখছে। Dadurch, dass viele Rohstoffe Mangelware sind und man ziemlich viel Energie auch sparen kann, wenn man Rezyklate einsetzt, ist es extrem wichtig, die Rohstoffe oder die Rezyklate auch hier im Land zu lassen, um sie der Industrie wieder zur Verfügung zu stellen. Und Module, die exportiert werden, das ist das gleiche wie in anderen Bereichen, die gehen einfach verloren. পুনরুদ্ধার করা দ্রব্য বা রিসাইক্লেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাইলিং নামের এই সংস্থা 1 বছর আগে শুধু আলোক তড়িৎ কোষ পুনর্চক্রায়নের জন্যই একটি কারখানা চালু করেছিল। তার আগে তারা অ্যালুমিনিয়াম ও কাঁচ পুনর্চক্রায়নে বেশি গুরুত্ব দিত। জটিল পুনর্চক্রায়ন পদ্ধতি ব্যবহার করে আরও বেশি উপকরণ উদ্ধারের চেষ্টা করছে তারা। Wir können nicht nur Glas mittlerweile zurückgewinnen und auch nicht nur das Alu, auch die anderen Bestandteile eines PV-Moduls. Also angefangen mit dem Silizium oder dem Silber hin zum Kupfer. All das sind Fraktionen, die wir mittlerweile zurückgewinnen, die natürlich alle ihre eigenen Herausforderungen mit sich bringen, mit denen wir uns eben gerade intensiv beschäftigen. Ja. রাইলিং একা নয়, কয়েকশো কিলোমিটার পূর্বে হালেতে ফ্রাউনহফার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মুনস্টারের সিলিকন চূর্ণ নিয়ে পরীক্ষা করছেন। সৌর প্যানেল কিভাবে পুনর্চক্রায়ন করা যায় তা নিয়ে তারা কাজ করছেন। উপাদানে কোষের অবশিষ্টাংশ অ্যালুমিনিয়াম বা তামার মতো ধাতব দূষণ রয়েছে। ফ্রেমের অ্যালুমিনিয়ামও আছে, আমরা তা উদ্ধার করতে চাই। এই পদ্ধতির নির্দিষ্ট কিছু ধাপ যান্ত্রিক। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এতটাই এগোতে পেরেছেন। দ্রবীভূত করতে হবে, যেমনটা এই লবণে রয়েছে। এখান থেকে ফেলা যায়। আমরা রূপর খোঁজে রয়েছি। কাজ চললেও তা বৃহৎ আকারে করার মতো হয়নি। কিছু সংস্থা সৌর প্যানেল পুনর্চক্রায়নের কাজ শুরু করেছে, তবে সবাই রূপর সন্ধানে ব্যস্ত। Man kann davon ausgehen, dass wir haben ungefähr 1 Gigawatt Solarleistung installiert, das sind ungefähr 80 Millionen Tonnen Solarmodule, die im Feld weltweit installiert sind. Wenn man sich das mal umrechnet, könnten das ungefähr 30.000 Tonnen Silber sein, die man da rausgeben kann. Das ist eine Chance, die man sich nicht entgehen lassen soll. আলোক তড়িৎ প্যানেলের পুনর্চক্রায়ন নানা কারণে গুরুত্বপূর্ণ। শহুরে বর্জ্য থেকে মূল্যবান উপাদান বের করার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এটি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এরই মধ্যে তা ভালোভাবে কাজ করছে। কাঁচ আলাদা করার পদ্ধতিও সুচারু হয়েছে। এই কাজের মান সামনে আরও বৃদ্ধি পাবে। রাইলিং আশাবাদী তাদের ব্যবসাও বড় হবে। এতটাই উন্নত যে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের 1/5 জায়গা লাগে। এর অর্থ বাতিল প্যানেলের পরিমাণ বাড়বে। ভারতে যদিও তা কম হবে, কারণ এখানে সৌর বিদ্যুতের ব্যবহার 2010 সাল থেকে পুরো দমে শুরু হয়েছে। 2023 সালে ভারতে আকাশপথের যাত্রীর সংখ্যা রেকর্ড 15 কোটি ছাড়িয়েছে। বেশি যাত্রী মানেই বেশি জ্বালানির ব্যবহার। তাহলে করণীয় কি? এর দুটো উপায় রয়েছে। 1, উড়োজাহাজের যাতায়াত বন্ধ করে দেওয়া। 2, এই পরিবেশ দূষণকারী জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজে বের করা। আসার কথা হলো এর বিকল্প হিসেবে জৈব শক্তি থেকে শুরু করে হাইড্রোজেন বা বিদ্যুৎ চালিত ফ্লাইট নিয়ে পরীক্ষা চলছে বিভিন্ন দেশে। চলুন ঘুরে আসা যাক ভবিষ্যতের পরিবেশ বান্ধব ফ্লাইটে। আমাদের বিমানগুলো এখন যেভাবে উড়ে তার পরিবর্তন প্রয়োজন। একটি উপায় হলো বায়োফুয়েল বা পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা। এগুলো মূলত বায়োমাস বা অ্যালগাই থেকে তৈরি। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে এমন বায়োফুয়েল ব্যবহার বা মিশ্রণ করা যেতে পারে, কিন্তু প্রয়োজন মতো বড় আকারে এর ব্যবহার কঠিন, কারণ এর জন্য প্রচুর জমি দরকার, যা হয়তো এখন কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে, নয়তো বনভূমি হিসেবে রয়েছে। অন্য বিকল্প হাইড্রোজেন। পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হাইড্রোজেন নিয়ে নানা গবেষণা চলছে। বিদ্যুৎ চালিত প্লেন তৃতীয় বিকল্প, যাকে সবচেয়ে সম্ভাবনাময় বলে মনে করা হয়। আমরা জলবিদ্যুৎ বা বায়ু শক্তিতে আমাদের এই বিদ্যুৎ পরিবেশ বান্ধব ও পুনর্নবীকরণযোগ্য। এই মুহূর্তে এটাকে আমরা সবথেকে পরিবেশ বান্ধব হিসেবে বিবেচনা করতে পারি।
ইয়োহান নরবার্গ বিমান পরিষেবা বিশেষজ্ঞ। তিনি হাতে গোনা কয়েকজনের একজন যিনি প্রতিদিন প্লেনে যাতায়াত করেন। এটি সুইডেনের একটি বিমান পরিষেবা স্কুল। এখানে ভবিষ্যৎ বিদ্যুৎ চালিত বিমানের পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়। পিপিস্টেল ভ্যালি নামের এই উড়োজাহাজের জন্য খুব বেশি বিদ্যুতের প্রয়োজন হয় না। মাত্র 1.5 ঘন্টায় তা পুরোপুরি চার্জ হয়, যা দিয়ে 45 মিনিট উড়া যায়। বিমানটি মূলত ব্যক্তিগতভাবে বা পাইলটদের প্রশিক্ষণে ব্যবহার হচ্ছে। এটা অনেকটা বাথটাবের মতো, সহজেই ওঠা যায়। আমি তৈরি। চলুন যাওয়া যাক। দ্রুত যাচ্ছে। সত্যি অনেক দ্রুত। এটি অত্যন্ত হালকা বিমান, তবে এই বিমানে দুজনের বেশি চড়া যায় না, অতিরিক্ত কিছু বহন করা যায় না। বিমানটি এর থেকে বড় হতে হলে ভারী ব্যাটারি লাগবে। কতটা ভারী হতে হবে এই চিত্র থেকে তার ধারণা মিলবে। একটি বোয়িং 747 5 ঘন্টা উড়বার জন্য ফুল ট্যাঙ্কের চেয়েও ভারী ব্যাটারির দরকার পড়বে, যা বাস্তবসম্মত নয়। কারণ এজন্য এখন পর্যন্ত বিমানে তোলা সর্বোচ্চ ওজনের চেয়েও তা 10 গুণ ভারী হতে হবে। আর তাই সরকার সহ এই শিল্পের সঙ্গে জড়িতরা নকশা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। টম বার্ড বিমান পরিষেবা বিশেষজ্ঞ। তিনি হিথ্রো বিমানবন্দরের পরিকাঠামো পরিবর্তনের সঙ্গে কাজ করছেন। আমরা মূলত দুইটি দিক থেকে এই কার্যক্রম চালাচ্ছি। একটি হলো ব্যাটারির চার্জিং ব্যবস্থা। ব্যাটারিটি এক্ষেত্রে বিমানের সঙ্গে যুক্ত থাকবে। সাধারণ ডিভাইসের মতোই আপনি এতে চার্জ দিতে পারবেন। এটি সব থেকে সহজ উপায়, কিন্তু চার্জের জন্য বিমানের মূল্যবান সময় ব্যয় হবে। ততক্ষণ সেটিকে কোনো কাজে লাগানো যাবে না। সেই সঙ্গে বিমানবন্দরের সীমিত জায়গাও দীর্ঘক্ষণ দখলে থাকবে। তাছাড়া গ্রিড থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়ার বিষয়ও আছে। দ্বিতীয় বিকল্পটি হলো ব্যাটারির পরিবর্তন। এক্ষেত্রে আগে থেকে চার্জ দেওয়া ব্যাটারি থাকবে। যখন বিমান আসবে, আপনি এয়ারফ্রেম থেকে ব্যাটারি খুলবেন এবং চার্জ হওয়া ব্যাটারির সঙ্গে তা বদলে দেবেন। এর ফলে জায়গা ও সময় সাশ্রয় হবে, কিন্তু এমন বিশেষায়িত ব্যবস্থা লাগবে যা এখনো কোথাও নেই। এর বেশ কিছু ঝুঁকি ও বিপদ আছে। ব্যাটারির কারণে আগুন লাগার শঙ্কা আছে। সনদ পেতে যাওয়া এমন প্রথম উড়োজাহাজ পিপিস্ট্রেল। বিমানের নিরাপত্তা সনদ দেওয়ার এই প্রক্রিয়াটি গাড়ির তুলনায় জটিল। গবেষণা, ব্যাটারি নিরাপত্তা এবং সনদ পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তবে স্বল্প ও মধ্যপাল্লার প্লেনের জন্য নতুন উদ্ভাবনের উপর জোর দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট। 2050 সালের মধ্যে 90% নির্গমন হ্রাসের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, অসাধারণ ছিল। পিপিস্টেলের নির্মাতা কোম্পানি এখন 4 সিটের একটি প্লেন নিয়ে কাজ করছে। এলিস নামের একটি বড় প্লেন রয়েছে, যেটি 9 জন যাত্রী এবং 2 জন ক্রু সদস্যকে বহন করতে সক্ষম। 400 কিলোমিটার উঠতে পারা এই বিমানটি বাণিজ্যিক দিক থেকে সম্ভাবনাময়। এখন পর্যন্ত এ ধরনের বিমানের এটাই সবচেয়ে বড় ব্যবহার। এয়ার অ্যাম্বুলেন্স, এয়ার ট্যাক্সি বা ছোট কার্গো বিমানের ক্ষেত্রেও প্রয়োজন ছোট এয়ারক্রাফট। কম কার্বন নির্গমনকারী ছোট আকারের 12টি বিমান কিনছে পার্সেল পরিষেবাদানকারী সংস্থা DHL। ইন্টারন্যাশনাল সেন্টার অন ক্লিন এভিয়েশনের একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে 19 জনের বেশি যাত্রী নিয়ে 500 কিলোমিটার দূরে যাতায়াত করে এমন বিমান পরিষেবার 9% বাজার ধরতে সক্ষম ইলেকট্রিক এয়ারক্রাফট। কিন্তু বৈশ্বিক বিমান পরিষেবার বিবেচনায় তা 0.002% মাত্র। 2050 সালের মধ্যে তা 0.2% পৌঁছাবে। কার্বন নির্গমন কমানোর জন্য যদিও তা খুব সামান্য। ইতিবাচক দিক হলো এই বিমানগুলো হবে শতভাগ বিদ্যুৎ চালিত। আপনার কাছে হাইব্রিড সংস্করণ রয়েছে। সিরিয়াস হাইব্রিডের ক্ষেত্রে আপনি জ্বালানি ব্যবহার করবেন মূলত ইলেকট্রিক মোটর চালানোর জন্য, যা পরবর্তীতে বিমানটিকে পরিচালিত করবে। অর্থাৎ আপনি শুধু ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই জ্বালানি ব্যবহার করবেন। IATA এর পূর্বাভাস বলছে 2030 সালের মধ্যে বিশ্বের বিমান পরিষেবায় হাইব্রিড একটি বড় লাভ দেবে। এতে 2050 সাল নাগাদ নির্গমন 50% কমে আসবে। দূরপাল্লার ফ্লাইটে হয়তো বায়োফুয়েলই ব্যবহার হবে। বিমানের কিছু অংশ বিদ্যুতে, কিছু হাইড্রোজেনে চলবে। পিপিস্টেল এক্ষেত্রে একটি ছোট পদক্ষেপ হয়তো, কিন্তু বিমানের প্রযুক্তিতে যে বৈচিত্র্য দরকার সেখানে এটি আশার আলো দেখাচ্ছে। নিজের একটি সুন্দর বাড়ি কে না চায়, কিন্তু পৃথিবীর জন্য তা মোটেও ভালো নয়। বিশ্ব জুড়ে মানুষ বাড়ির পর বাড়ি বানিয়ে চলেছে। পুরনো বাড়িগুলো নতুন বাড়িগুলোর মতন জ্বালানি বা শক্তি সাশ্রয়ী নয়।
তাহলে কি পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করাটাই সমাধান? সমস্যা হলো নতুন বাড়ি নির্মাণে যে পরিমাণ শক্তি বা জ্বালানি ব্যবহার হয় তা পুষিয়ে নিতেই বহু বছর লেগে যায়। তাহলে পুরনো বাড়িগুলোকে সংস্কার করে জ্বালানি সাশ্রয়ী করে নেওয়াটা একটি সমাধান হতে পারে, কিন্তু তা কিভাবে করা সম্ভব? চলুন এই কাজে দক্ষ একজন স্থপতির কাছ থেকে জেনে নেওয়া যাক তাঁর কৌশল। পুরাতন একটি বাড়ির নতুন নকশা তৈরি হচ্ছে। চেন্নাইয়ের স্থপতি অনুপমা মোহনরাম বিদ্যমান ভবনকে পরিবেশ বান্ধব বা সবুজে রূপান্তর করেন। আমরা সবুজে রূপান্তরের পক্ষপাতী, কারণ সেক্ষেত্রে বাড়িটি রেখে আপনি এর পরিবর্তন করতে পারেন। বাড়ি ভেঙে ফেললে তার থেকে প্রচুর দূষণ হয়। এছাড়া ভেঙে ফেলা বর্জ্য দিয়ে এবার আপনি কি করবেন? নতুন করে বাড়ি তৈরি করা মালিকের জন্য সময় সাপেক্ষ ব্যাপার। যদি পুরোপুরি ভেঙে বানাতে হয় তাহলে 2 বছর লাগবে। অন্যদিকে মাত্র 6 মাসেই পুরনো বাড়িকে সবুজে রূপান্তর করা যেতে পারে। প্রতিটি বাড়ির ক্ষেত্রে সবুজে রূপান্তরের পদ্ধতি ভিন্ন, যা নির্ভর করে প্রয়োজনীয়তার উপরে। চেন্নাইয়ের এই বাড়িটিকে অনুপমা ও তার দল পরিবেশ বান্ধব করেছেন। বাড়িতে শক্তি সাশ্রয়ী লাইট ও ফ্যান বসানো হয়েছে, চালানো হচ্ছে সৌরশক্তির মাধ্যমে। যথেষ্ট সূর্যালোক ঢুকতে দেওয়ার জন্য জানলার মাপ বাড়ানো হয়েছে। বায়ু চলাচল নিশ্চিত করায় বাসিন্দাদের ঘন ঘন শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র চালাতে হয় না। এর সবই শক্তি সাশ্রয়ে ভূমিকা রাখছে। আমরা সমস্ত পাইপ বদলে ফেলেছি, জল প্রবাহের গতি কমিয়েছি। 2 ধরনের ফ্লাশের ব্যবস্থা রাখা হয়েছে, কম গতিতে জল পড়বে এমন কল বসানো হয়েছে। এতে জল ব্যবহারের প্রাথমিক খরচ কমে। সেই সঙ্গে যে ধরনের বর্জ্য জলই হোক তা থেকে সংগ্রহ করা যায় এবং পরিশোধনের পর সেখানেই পুনরায় ব্যবহার হয়, তা আমরা নিশ্চিত করেছি। এই ধরনের পরিবর্তনে জলের ব্যবহার অর্ধেক কমে যায় এবং 30% শক্তি সাশ্রয় হয়। সবুজে রূপান্তরের এই প্রক্রিয়া যত বেশি হবে তার সুবিধা তত বেশি পাওয়া যাবে। কিন্তু চেন্নাইয়ের মতো বড় শহরে এর কিছু বাধা আছে, যার অন্যতম হচ্ছে খরচ। আমরা কি করছি তার উপর সবুজে রূপান্তরের খরচ নির্ভর করে। আমি বলবো 15 থেকে 20 লাখ টাকা খরচ হবে। এর মধ্যেই বেশিরভাগ পরিবর্তন করে ফেলা সম্ভব। এই খরচ অনেকেরই সামর্থ্যের বাইরে। তবে পরিবেশ বান্ধব নির্মাণ খাতের কনসালটেন্ট বা পরামর্শদাতা কৃতিকা মধুকৃষ্ণান এখনো এর বড় সম্ভাবনা দেখছেন। পরিবর্তনের ফল যখন চোখের সামনে দেখা যায়, মানুষ তখন অনুধাবন করতে পারে। তারা দেখতে পান যে বিদ্যুতের খরচ কমেছে, বাড়িতে জল সাশ্রয় হচ্ছে। তারা দেখতে পান এর ফলে পরিবেশের কি পরিবর্তন হচ্ছে। এটি অনেক বড় বিষয়। অনুপমার নকশায় করা এই ভবন পরিবেশ বান্ধব নির্মাণের নতুন মানদণ্ড তৈরি করতে পারে। ভারতের সর্বাপেক্ষা পরিবেশ বান্ধব সরকারি ভবন হিসেবে এটি ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের পুরস্কার পেয়েছে। চেন্নাইয়ের কেন্দ্রে অবস্থিত ভবনটির পরিচিতি গ্রিন বিল্ডিং নামেই। এটি চেন্নাইয়ের বিভিন্ন সরকারি বিভাগের অফিস হিসেবে ব্যবহৃত ঐতিহ্যবাহী রিপন বিল্ডিং এর একটি সম্প্রসারিত ভবন। কমান্ড সেন্টার ও রিপন বিল্ডিংকে যুক্ত করা এই সবুজ পথটি তৈরি করা হয়েছে অনুপমা ও তার দলের নকশা অনুযায়ী। সরকারি সমস্ত ভবনকে দ্রুত পরিবেশ বান্ধব করা চেন্নাইয়ের নগর কর্তৃপক্ষের লক্ষ্য, এমনটাই জানালেন একজন মুখ্য প্রকৌশলী। পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি কার্বন ফুটপ্রিন্ট যাতে শূন্যে নামিয়ে আনা যায়, আমরা সেই পরিকল্পনা করছি। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিদ্যমান ভবন, ঐতিহ্যবাহী ভবন সহ সব ভবনকেই পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।
আপনি চেন্নাইয়ের মতো একটি শহরের দিকে তাকালে দেখবেন অনেকগুলি ইমারত রয়েছে। যেদিকেই তাকান সর্বত্রই অট্টালিকা। আমি বলবো এর মধ্যে 99%ই পরিবেশ বান্ধব নয়। শুধু একটি দুটি ফ্ল্যাট নয়, বরং আরো অনেক ভবনকে যদি আমরা সবুজে রূপান্তর করতে পারি সেটাই হবে সন্তোষজনক। পরিবেশ বান্ধব জ্বালানি ভবিষ্যতে বিপুল সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। তারই সঙ্গে সঙ্গে নতুন নতুন উদ্ভাবন ভবিষ্যতে আমাদেরকে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি যোগাতে পারে। কেমন লাগলো আজকের পর্ব, এবং আগামী দিনে ইকো ইন্ডিয়াতে আর কি কি দেখতে চান আপনাদের সেই প্রত্যাশার কথা আমাদেরকে হয় ইমেলে অথবা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে লিখে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে আগামী সপ্তাহে। নমস্কার, ভালো থাকবেন।